ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইয়ানের মেজ ভাবি ছোটদের সঙ্গে ঝাওকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে যখনই চিংয়ের নাম বলে, চিং বলে আমরা একজন আরেকজনকে চিনি। ঝাও অনেকটা অপ্রস্তুত হয়ে যায়, তবে এরপর সে বলে এর আগে আমার নানা বাড়িতে ইয়ান চিংকে নিয়ে গিয়েছিল। চিং তাকে চা দিতে গিয়ে তার হাতে ফেলে দেয়। ইয়ান তাড়াতাড়ি ঝাওয়ের হাত ধরে। ইয়ান বলে ঠিক আছে, আর চা দিতে হবে না। সে উপহারটাও নিজে দিয়ে দেয়। এরপর এরা চারজন একসঙ্গে বসেছিল। ইয়ান আর তার মেজ ভাই গুরুত্বপূর্ণ কথা বলবে, তাই ওয়েন আর চিং সেখান থেকে উঠে চলে আসে। চিং বলে সত্যি করে বলো তো, জি পরিবার ভাইয়ের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য ঝাওকে তার ঘরে পাঠিয়েছিল মনে হয়, তাই না? চিং বলে আপনি এটা কি ধরনের কথা বলছেন? ইয়ান আঙ্কেল যদি এই বিষয়ে জানতে পারে আপনাকে কিন্তু আস্ত রাখবে না। আর তাছাড়া এরকম কোনো কিছুই ঘটেনি। ওয়েন এরপর চলে যায়। চিং তার লোককে ওয়েনের উপর নজর রাখতে বলে। এরপর ইয়ানের মা বলতে থাকে ইয়ান কেমন মানুষ, বিয়ের পরদিনই মার্কিউসের ফিউনারেলে বউকে নিয়ে গেল। কেন একা গেলে কি হতো? বউকে একেবারে সব জায়গায় নিয়ে যেতে হয় নাকি? তখন ইয়ান এসে বলে আমি কি শখে নিয়ে গেছি, আমাকে মহারাজ আদেশ করেছিল। পরে সে ঝাওকে নিয়ে বাইরে চলে আসে। ঝাও বলে সত্যিই কি তোমাকে মহারাজ আমাকে নিয়ে যেতে বলেছিল? ইয়ান বলে মহারাজ বলেছে আমাকে সম্মান জানাতে যেতে, কাউকে নিয়ে যেতে পারবো না এই কথা তো বলেনি। ঝাও বলে তুমি তো আসলেই অনেক খারাপ। ইয়ান বলে দেখো আমার মা একটু পুরনো টাইপের, আমি যখন থাকবো না তখন তোমাকে হয়তো উল্টোপাল্টা কথা শুনতে হতে পারে, তবে সে মনের দিক থেকে খারাপ না। ঝাও বলে তুমি মায়ের পেছনে তার নামে বদনামি করছো, আমি সুযোগ পেয়েই মাকে বলে দেব। ইয়ান এটা শুনে বলে ওরে ভাই, আমি আরো তোমার ভালোর জন্য বললাম। সে তাকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। এদিকে শিয়ান একজন লোককে শাস্তি দিয়ে জানতে পারে রাজ্যের অনেকগুলো খারাপ কাজের সঙ্গে সুয়ান জড়িয়ে আছে। সুয়ান হলো ফুহাইয়ের শিষ্য। এদিকে পরদিন ঝাওয়ের স্বামী সহ বাবার বাড়িতে আসার কথা, তবে অনেকক্ষণ হয়ে যায় সে আসে না। তখন একজন সেবক এসে বলে ঝাও ম্যাডাম এখানে আসছে না, সে তংজু শহরে যাচ্ছে। এটা শুনে তো এদের মাথা ঘুরে যায়। অন্যদিকে ঝাও বলতে থাকে আমি ওই বাড়িতে গিয়ে কি করব? গেলে আমি নানু বাড়ি যাব, কারণ সেখানেই আমি বড় হয়েছি। ইয়ান বলে জিলি নামের ছেলেটাকে তুমি চেনো? তার বাবা আমাকে ধরেছে তার ছেলের সঙ্গে তোমার বোন লানের বিয়ে দেওয়ার জন্য। ঝাও বলে এই বিয়ের প্রস্তাব আগেও একবার এসেছিল, তবে ওই সময় লান না করে দিয়েছিল। এখন সে রাজি হবে কি না আমি সঠিক জানি না। তখনই অনেকগুলো লোক তাদের রাস্তা আটকে দাঁড়ায়। ইয়ান নিচে নেমে আসলে দেখতে পায় কতগুলো লোকেরা তার নামে প্রোটেস্ট করছে। সে তখন তার লোকেদেরকে এদের সবাইকে বন্দি করতে বলে। সবাইকে বন্দি করার পর সে জানতে পারে এরা আসলে সুয়ানের লোক। সে যখন গাড়ির কাছে ফিরে আসে তখন দেখতে পায় গাড়ি খালি। সে এখনই তার লোকেদেরকে ঝাওয়ের খোঁজ করতে বলে। এদিকে চিংয়ের সেবক আড়াল থেকে শুনতে পায় ওয়েন তার সেবকের সঙ্গে কথা বলছে, যেখানে সে বলছিল সে ঝাওকে কিডন্যাপ করিয়েছে, এবার সে ইয়ানকে শিক্ষা দেবে। এদিকে দেখা যায় যে তাদের জ্ঞান ফিরেছে, তবে তাদের চোখ হাত পা সবই বাঁধা ছিল। একটু পরে একজন মহিলা এসে তাদেরকে দেখে। মূলত এই মহিলাই তাদেরকে কোনো এক ভালো জায়গায় বিক্রি করে দেবে। ঝাওকে খাবার দিতে আসলে সে ওই লোককে বলে আমার হাতের ব্রেসলেটটা যদি আপনি বিক্রি করতে পারেন সেটা অনেক দাম হবে। আপনি যদি টাকার জন্য আমাকে কিডন্যাপ করতে চান তাহলে আমাকে ছেড়ে দিন। লোকটি ব্রেসলেটটা নিয়ে তার স্ত্রীকে দেয়। তার স্ত্রী সেটা দোকানে বিক্রি করতে আসলে দোকানদারেরা তাকে বন্দি করে ফেলে। দোকানদার বলে এই পিঙ্ক মুক্তা আমরা নিজেরাই অনেক দূর শহর থেকে কিনে এনেছি। এই পুরো শহরে এক পিস রয়েছে যেটা আমাদের ম্যাডামের হাতে থাকার কথা, এটা তুমি কোথায় পেলে? অন্যদিকে চিং সেই জায়গা পেয়ে যায়। সে ওই মহিলাকে বলেছে যে তার একজন ভালো মানের মেয়ে প্রয়োজন। মহিলাটি বলে আমার কাছে একটা ভালো মেয়ে আছে। চিং বলে আমি টাকা দেওয়ার আগে মেয়েটাকে দেখতে চাই। মহিলা তাকে ঝাওয়ের কাছে নিয়ে যায়। তবে এর মধ্যেই অনেক লোকজন সহ ইয়ান ওই বাড়িতে আসে। মারামারির শব্দ শুনে মহিলা পালিয়ে যেতে থাকলে এরা দুজন তার পিছু করে। ইয়ান সবাইকে মেরে ঝাওয়ের হাত খুলে দিলে সে তাকে জড়িয়ে ধরে। এরপরেই ঝাও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওই মহিলা পালিয়ে যেতে চাইছিল। চিংয়ের লোক তাকে ধরে রাখতে চায়, তবে সে তাকে রাখতে পারছিল না। চিং রাগে একটা পাথর দিয়ে মহিলাকে আঘাত করে, তবে দেখা যায় আঘাতটা মহিলার মাথায় লেগেছে, যার কারণে সে সেখানেই মারা যায়। এদিকে চিং অনেক ভয় পেয়ে যায়, তবে তার সেবক বলে চলুন আমরা আগে ওনাকে লুকিয়ে ফেলি। এদিকে দেখা যায় ইয়ানের মা অনেক চিন্তা করছিল। সে বলছিল নতুন বউ কিডন্যাপ হয়ে গেছে, মানুষ জানাজানি হলে আমি কিভাবে মুখ দেখাবো। ওদিকে ওয়েন যখন জানতে পারে ইয়ান ঝাওকে পেয়ে গেছে তখন সে অনেক ভয় পেয়ে যায়। এদিকে ইয়ান ঝাওকে কোলে করে সবার সামনে থেকে নিয়ে যায়। ইয়ানের মা বুঝতে পারে ইয়ান যে কোনো মূল্যে নিজের স্ত্রীকে প্রোটেক্ট করতে রাজি আছে, তাই সে বলে দেয় আজকের বিষয় যেন বাড়িতে কেউ কখনোই কথা না বলে। ঘরে ইয়ান বলতে থাকে আজ আমার কারণে তোমাকে এই কষ্টগুলো করতে হলো।
আমি তোমাকে কথা দিচ্ছি, এই বিষয়ে যদি কেউ তোমার নাম খারাপ করার চেষ্টা করে আমি তাকে আস্ত রাখবো না। তখনই একজন তাকে ডাক দেয়। একটু পর সে ফিরে এসে বলে, আমি আসছি, তুমি বিশ্রাম করো। তবে ঝাও তাকে মাথা দিয়ে না করে। ইয়ান তাকে একটা কিস করে বলে, আমি এখনই চলে আসব। এরপর দেখা যায় ইয়ান ওয়েনকে ধরে ইচ্ছে মতো মারে। সে বলে, তোকে আমি কতবার বলেছি তুই ভালো হয়ে যা, এবার তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস। সে বলে, বেশ করেছি, কেন তুমি আমার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছো। ইয়ান বলে, এবার তুমি শাঞ্চি শহরে চলে যাবে, এই জীবনে আর কখনোই তুমি রাজধানীতে পা রাখতে পারবে না। পরে সে ঘরে ফিরে আসলে ঝাও বলে, তুমি স্টাডি রুমে গিয়ে ঘুমাও। ইয়ান বলে, তুমি রেগে আছো? সে বলে, হ্যাঁ রেগে আছি, আমি তোমার চেহারা দেখতে চাই না, তুমি চলে যাও। ইয়ান বলে, মনে হয় আমি গেলে আর কোনোদিন এই ঘরে ফিরতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। পরে সে তাকে সব ঘটনা খুলে বলে, কেন ওয়েনের সঙ্গে তার শত্রুতা, কেনই বা ওয়েন আজ ঝাওকে কিডন্যাপ করেছিল, এই সব কিছুই সে তাকে বলে। তাই ঝাও আর এই বিষয়ে রাগ করে থাকে না। পরদিন ঝাওয়ের কাছে একটা নিমন্ত্রণ পত্র আসে। আসলে রাজ্যের সব বড় বড় মন্ত্রীদের স্ত্রী শুক্রবার দিন সকাল দিকে ঝাওয়ের রেস্টুরেন্টে একটা পার্টি করে। যেহেতু ঝাও এখন একজন মন্ত্রীর স্ত্রী, তাই এবার তাকেও নিমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে ঝাও যখন বাইরে দাঁড়িয়েছিল তখন চিং এসে বলে, আমি এখনো বুঝতে পারছি না তুমি ইয়ানকে কেন বিয়ে করেছো, ক্ষমতার জন্য? কিন্তু আমার জানা মতে তুমি তো এ ধরনের মেয়ে নও। ঝাও চলে যেতে চাইলে চিং বলে, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো, আমার সঙ্গে কথাটা বলতে পারছো না? সে বলে, এটা কি ধরনের কথা, আমি এখন আপনার চাচি, আমাকে চাচি বলেই ডাকবেন আপনি। এরপর সে চলে যায়। এরপর ঝাও ওই পার্টিতে আসে। সে সবার জন্য উপহার নিয়ে এসেছে। এটা দেখে সুয়ানের স্ত্রী বলে, তুমি এখানে কিসের উপহার নিয়ে এসেছো? তোমার কি মনে হয় আমাদের কোনো জিনিসের অভাব রয়েছে? ঝাও তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি প্রথমবার এসেছি তো তাই বুঝতে পারিনি। এরপর সবাই একসঙ্গে মিলে ফুল কেটে রাখছিল। সেখানেও সুয়ানের স্ত্রী বলে, শুনেছি তোমার সঙ্গে নাকি শিয়ানের ভালো সম্পর্ক ছিল, তোমাদের ব্যবসায়ী পরিবার ইয়ানের সঙ্গে কিভাবে পরিচিত হলো? নাকি তোমার পরিবার উপহার হিসেবে তোমাকেই ইয়ানের কাছে পাঠিয়েছিল? ঝাও এবার রেগে যায়। সে বলে, ইয়ান আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছে, এটার সাক্ষী এখানে থাকা অনেকেই। আপনার যদি তারপরও সন্দেহ থাকে তাহলে আমি তাকে ডেকে নিয়ে আসি, আপনি নিজেই না হয় ইয়ানকে জিজ্ঞেস করে দেখুন। এরপর সুয়ানের স্ত্রী সবাইকে একটা লাল ধরনের স্যুপ খেতে দেয়। ঝাও বলে, এটা আপনি কোথায় পেলেন? এটা তো নাইয়ান শহর থেকে আনা মহারাজের উদ্দেশ্যে দেয়া খাজনা। সুয়ানের স্ত্রী অবাক হয়ে বলে, অসম্ভব, আমি এটা দোকান থেকে কিনে এনেছি। সে বলে, না, এই খাজনা আমি অনেক আগেই দেখেছি, এটা আমার কাছেও বিক্রি করার চেষ্টা করা হয়েছিল, তবে এসব কাজে ঝামেলা হতে পারে তাই আমি এটা খুব ভালো করেই চিনি। ফুহাইয়ের স্ত্রী এটা শুনে সুয়ানের স্ত্রীকে বলে, তোমরা তাহলে এখন এই ব্যবসা শুরু করেছো? আজকেরটা দুর্ঘটনা, এরপর যাতে আমি আর কখনোই না শুনি। এর মধ্যেই একজন বলে, ইয়ান ঝাওকে নেওয়ার জন্য এসেছে। পরে ঝাও ইয়ানকে এসব কিছু বলে দেয়। ইয়ান তার হাত ধরে বলে, আজ তো তাহলে তুমি অনেক কষ্ট করেছো, তবে একটা জিনিস জানা গেল, ওরা তাহলে মহারাজের খাজনাও সরায়। অন্যদিকে সুয়ান তার স্ত্রীর সঙ্গে ভীষণ রাগারাগি করছিল যে তুমি শুধু শুধু ওই মেয়েটার সঙ্গে কেন লাগতে গিয়েছিলে। তার স্ত্রী বলে, আমি কি করে জানবো যে সে ওটা খেয়েই বুঝে ফেলবে। সুয়ান বলে, সে একটা ব্যবসায়ী পরিবারের মেয়ে, কোন খাবারটা আছে যেটা ও খায়নি। এরপর ইয়ানের কাছে চেন কতগুলো প্রমাণ নিয়ে আসে, যেখানে দেখা যায় সুয়ান অনেক আগে থেকেই খাজনা নিজের নামে রেখে দেয়। পরদিন ঝাও লানের সঙ্গে কথা বলছিল। লান বলে সে একটা নতুন বাড়ি কিনতে চায় যেখানে সে একাই থাকবে। ঝাও বলে, তোমার যদি একা থাকতে ইচ্ছে হয় তুমি থাকতে পারো, তবে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জিলির কথা তোমার নিশ্চয়ই মনে আছে, তার বাবা তোমার দুলাভাইয়ের মাধ্যমে আবারও বিয়ের প্রস্তাব দিতে চেয়েছে। আমি বলে দিয়েছি যে তোমার ওই ছেলেকে পছন্দ না। লান বলে, দুলাভাই কি বলেছে, ছেলেটা কেমন? ঝাও বলে, সে বলেছে ছেলেটা অনেক ভালো এবং তার পরিবারও অনেক মার্জিত পরিবার। লান বলে, তাহলে তুমি ওর সঙ্গে কথা বলার একটা ব্যবস্থা করে দিও। এরপর ঝাও জিজ্ঞেস করে, শুনেছি শিয়ান নাকি সমানে বিভিন্ন অফিসিয়াল ধরছে, রাজধানীতে এখন নাকি তার শত্রুর অভাব নেই, এগুলো কি সত্যি? লান বলে, সত্যি। তখন শিয়ানকে দেখানো হয় যে কিনা ড্রিঙ্ক করছিল। সামনে সে তার বাবার যুদ্ধের পোশাকটা দেখতে পায়। তার মনে পড়ে তার বাবা বলছিল, আমার ছেলের আর যোগ্যতাই হবে না যুদ্ধের পোশাক গায়ে দেওয়ার। জেলখানায় তার বাবা তাকে ফিরে যেতে বলছিল। বর্তমানে হঠাৎ শিয়ানের প্রচণ্ড বুকে ব্যথা ওঠে, সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই সময় চিনলান আর শিয়ানের সেবক ভেতরে আসলে তারা দৌড়ে তার কাছে যায়। পরে একজন ডাক্তার তাকে দেখে বলতে থাকে, ওনার অবস্থা খুবই খারাপ, উনি আর সর্বোচ্চ 3 বছর বাঁচবে। শিয়ান এই কথা শুনতে পায়। সেবক সেখানে কান্না করতে থাকলে চিনলান বলে, এখানে কেঁদো না। তাই সেবক চিৎকার করতে করতে বাইরে চলে যায়। এরপর চিনলান বলে, তুমি জেগে আছো, তুমি চিন্তা করো না, ডাক্তারের কথা সবসময় সত্যি হয় না।
শিয়ান বলে, এই বিষয়টা তুমি লুকিয়ে রাখবে, এই বিষয়ে যেন কেউ জানতে না পারে। এরপর দেখা যায় লান নতুন বাড়িতে উঠেছে, তার সঙ্গে দেখা করার জন্য ঝাও আসে। একটু পর ওয়ানশু আসে, পরে জিলি আসে। দেখা যায় জিলির সঙ্গে চিং এসেছে। তাকে দেখে ওয়ানশু খুশি হয়, তবে ঝাওয়ের একটু ভয় লাগতে থাকে। পরে সবাই একসঙ্গে কথা বলছিল। ঝাও, লান আর জিলি যাতে একসঙ্গে কথা বলতে পারে তাই ওয়ানশুকে নিয়ে বাইরে চলে আসে। তখন চিংও তাদের সঙ্গে পেছনে আসে। অন্যদিকে লান বলে, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, আসলে আমার বড় আপু আর দুলাভাই এই সম্বন্ধটা নিয়েছে, তো তাই আমি তাদের মুখের উপর না করতে পারিনি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো বিয়ে করব না। আপনি আমার অবস্থা ভালো করেই জানেন, আমার বাবার ডিমোশন হয়েছে, মা অন্যায় করেছে, এখনও শাস্তি পাচ্ছে। আমি অন্যায় করেছি, তবে আমার আপুর মন বড় তাই আমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি যদি বিয়ে করে কারো বাড়িতে যাই তারা অবশ্যই আমাকে ছোট চোখে দেখবে। এর চাইতে আমি সারা জীবন বিয়ে না করে থাকলে সেটাই ভালো হবে। জিলি কোনো কথা না বললে সে জিজ্ঞেস করে, আপনি কিছু বলছেন না কেন? জিলি বলে, আসলে আমি কথা অত সাজিয়ে বলতে পারি না। তোমার কথা শুনে আমি বুঝতে পারছি না আমি কি বলবো। তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। আরেকটা কথা, আমি কিছু লোকেদেরকে এনেছি যারা বাইরে দাঁড়িয়ে আছে। লান জিজ্ঞেস করে, আপনি কাদের এনেছেন? সে বলে, আসলে তুমি যখন আমাকে নিমন্ত্রণ জানিয়েছো আমি বুঝতে পারছিলাম না তোমার জন্য কি উপহার আনবো, তাই আমি তোমার ভাই রংকে জিজ্ঞেস করি তোমার কি পছন্দ। তখন সে আমাকে বলে, তোমার তেমন কোনো জিনিস ওইভাবে পছন্দ না, তবে যেদিন তোমার মাকে নিয়ে যাওয়া হয় সেদিন তুমি তোমাদের বাড়ির পুকুরে মাছের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলে, তাই আমি এখানে একটা পুকুর খনন করার জন্য লোক এনেছি যেখানে কিছু গোল্ড ফিশ থাকবে। যখন তোমার মন খারাপ থাকবে তখন তুমি তাদেরকে দেখবে। লান তার এই ব্যবহারে একেবারে মুগ্ধ হয়ে যায়। সে এখনই তাদেরকে ভেতরে আনতে বলে। এদিকে ওয়ানশু বলে, আমার আগে আগে ভীষণ ভয় লাগতো চ্যান পরিবারে আমি কিভাবে থাকবো, তবে এখন তোমার বিয়ে হয়েছে দেখে আমার অনেকটা নিশ্চিন্ত লাগছে। ঝাও বলে, তুমি কি চিংকে পছন্দ করো? সে বলে, হ্যাঁ, তবে জানি না সে আমাকে পছন্দ করে কিনা। আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে অনেক দিন হয়েছে, তবে বারবার আমাদের বিয়ে পিছিয়ে যাচ্ছে। কোনো অনুষ্ঠানে সে আমাদের বাড়িতে গিয়ে শুধু বাবা মাকে সম্মান জানায় আর আমার সঙ্গে শুধু 2 লাইন কথা বলে। তখনই সেখানে চিং চলে আসে। ওই সময় ওই বাড়িতে ইয়ানও চলে আসে। সে দেখতে পায় ব্রিজের ওপরে এরা 3 জন কথা বলছে। চিং ওয়ানশুকে বলে, আমি একজনকে পছন্দ করি। ঝাও এটা শুনে বলে, তুমি এসব কি বলছো? তোমাদের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে আছে। ওয়ানশু বলে, কাকে? চিং তখন ঝাওয়ের দিকে তাকিয়ে থাকলে ঝাও বলে, তুমি কিন্তু বাচ্চা নেই, খুব ভালো করেই জানো কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না। চিং বলে, আমি বলবো না, আমি শুধুমাত্র তোমাকে জানিয়ে রাখলাম, তুমি যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে বিয়ে ভেঙে ফেলতে পারো। ঝাও বলে, তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বিয়ে তুমি ভাঙছো না কেন? কেন তুমি ওকে জোর দিচ্ছ? ঝাও ওয়ানশুকে বলে, তুমি আমার সঙ্গে চলো, চ্যান পরিবার এর জবাব তোমাকে অবশ্যই দেবে। ওয়ানশু বলে, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে বিয়ের প্রস্তাব কেন পাঠিয়েছিলে? চিং বলে, কারণ আমি যাকে পছন্দ করি তার সঙ্গে আমি থাকতে পারবো না, আমি শুধুমাত্র তাকে দূর থেকে দেখতে পারবো। ঝাও চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইয়ান এই সব কিছুই দেখছিল। ওয়ানশু বলে, তাহলে আমি এই বিয়ে ভাঙবো না, তোমার মনে অন্য কেউ আছে এটা আমি মেনে নিতে রাজি আছি। চিং বলে, কেন? সে বলে, কারণ আমি ছোট থেকেই তোমাকে পছন্দ করি। বাবা যখন বলল তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আমি অনেক খুশি হয়েছি। প্রতিবার যখন সৎমা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি নিজেকে শুধু বলেছি, ওয়ানশু আর কয়েকটা দিন সহ্য করো, এরপরেই তুমি চিংয়ের কাছে চলে যাবে। চিং বলে, ঠিক আছে, তাহলে আর বিয়ে ভাঙার প্রয়োজন নেই। ঝাও সেখান থেকে চলে আসে। ইয়ানের সেবক বলে, আমি কি খোঁজ নিয়ে দেখব আসলে ঝামেলাটা কি হয়েছে? ইয়ান বলে, দরকার নেই, ঝাওয়ের মনে কোনো কিছু থাকলে ও নিজেই আমাকে বলে দেবে। ঝাও একটু সামনে এসে ইয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায়। পরে ইয়ান তাকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর ভোরের দিকে ইয়ান ঝাওকে বলে, তুমি কি আমার সঙ্গে বাইরে যাবে? পরে তারা দুজনে বাইরে আসে। ঝাও সেখানে নাচ করছিল। ইয়ান তখন মনে মনে বলছিল, চিংয়ের সঙ্গের বিষয়টা যেহেতু তুমি আমাকে বলছো না তাহলে আমিও আর তোমাকে জোর করব না, তোমার যেদিন সময় হবে সেদিন বলো। পরের সিনে দেখা যায় ঝাও, ইয়ান আর চিং একসঙ্গে ওয়ানশুদের বাড়িতে বিয়ের তারিখ ঠিক করার জন্য যায়। এখানে ঝাও বলে, আমি ওয়ানশুর সঙ্গে কথা বলে আসি। তখন চিং বলে, আমি ওয়ানশুর জন্য একটা উপহার এনেছি যেটা গাড়িতে আছে। এই বলে সেও বাইরে চলে আসে। সে ঝাওকে বলে, আমি ওয়ানশুর জন্য কিছু বলতে চাই। দাসীরা তখন সরে যায়। চিং বলে, তুমি আমাকে অ্যাভয়েড করছো, এতে প্রমাণ হয় তুমি এখনো আমাকে পছন্দ করো। সে বলে, তুমি আসলে আমাকে ভুল বুঝেছো, এখন আমাদের একসঙ্গে থাকার কথা ছিল। ওই দিন আমি ইয়ং ব্রিজে গিয়েছিলাম, তোমার ঘুড়ি ওড়ানো আমি দেখেছি। তবে আসলে কাকা আমাকে এইটুকু বলতেই ঝাও বলে, আমি শুনতে চাই না, আমি কোনো কিছুই জানতে চাই না, কারণ ওইগুলো এখন অতীত,
ওই সম্পর্ক আমি ওই দিন ব্রিজের ওখানেই শেষ করে দিয়ে এসেছি। আমি আশা করব তুমিও সব কিছু ভুলে যাবে আর ওয়ানশুকে মন থেকে ভালোবাসবে। এই বলে সে চলে যাচ্ছিল। চিং পেছনে ফিরে তাকালেই সামনে ইয়ানকে দেখতে পায়। ইয়ান এক লাথি দিয়ে তাকে ফেলে দেয়। এরপর বলে, তুই জানিস তুই কি করছিস? আজ থেকে তুই একাডেমিতে থাকবি, বাড়িতে তোর কোনো জায়গা নেই। এরপর ইয়ান বাড়িতে ছিল। তখন তার সেবক বলে, আমি খোঁজ নিয়ে জানলাম ম্যাডাম যখন জানতে পেরেছিল যে ওইবার চিং তাকে পানি থেকে বাঁচিয়েছে, এরপর থেকেই সে তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে। এমনকি সে তার একাডেমিতেও গিয়েছিল। দুজনের মধ্যে মাঝে মাঝেই কথা হতো। এরপর ম্যাডাম ইয়ং ব্রিজে একটা ঘুড়ি ওড়ায়, তবে কেন জানি চিং মাস্টার সেখানে যায়নি। আর এরপর থেকেই সবকিছু তলিয়ে গেছে। ইয়ান বুঝতে পারে তার কথার কারণেই চিং ঝাওয়ের কাছে যায়নি, কারণ সে নিজের ভবিষ্যৎ বেছে নিয়েছে। সেবক বলে, মাস্টার, অল্প বয়সে এরকম প্রথম ভালোবাসা থাকে। তবে ইয়ানের এই কথা শুনে আরও খারাপ লাগে। এরপর সে নিজেকে শান্ত করার জন্য টেম্পলে চলে আসে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে ঝাওয়ের প্রথম ভালোবাসা চিং। এরপর ঝাও সিদ্ধান্ত নেয় সে ইয়ানকে চিংয়ের ব্যাপারটা বলবে। এজন্য সে প্র্যাকটিসও করতে থাকে। তবে তখনই ইয়ানের সেবক এসে বলে, আজ ইয়ান বাড়িতে আসবে না। এরপর কয়েকদিন কেটে যায়, ইয়ান বাড়িতে আসে না। ইয়ান বাড়িতে আসে না দেখে ঝাও তার অফিসে আসে। তখন চ্যান বলে, আসলে সে অফিসে নেই, টেম্পলে আছে। এরপর ঝাও টেম্পলের সামনে যায়, তবে তাকে ঘরের ভেতরে যেতে দেওয়া হয় না। এজন্য সে বাইরেই ছিল। এখানে তার অনেক ঠান্ডা লাগছিল। ভেতরে ইয়ান অন্য একজন মন্ত্রীর সঙ্গে কথা বলছিল। এরপর রাত হয়ে যায়। চিংপু গার্ডেদের সঙ্গে কথা বলে জানতে পারে ইয়ান অলরেডি পেছনের দরজা দিয়ে চলে গেছে। ঝাও বলতে থাকে, ঠিক আছে, সে যখন বাড়িতে যেতে চায় না, আমার সঙ্গে কথা বলতে চায় না, তাহলে আমারও আর তার সঙ্গে কথা বলার দরকার নেই। পরদিন কোর্টে প্রমাণিত হয় ঝাওয়ের মেজ চাচা দুর্নীতির সঙ্গে জড়িত। এখানে আরও একটা বিষয় উঠে আসে যে সুয়ান আগের মহারাজের সঙ্গে যে বিদ্রোহ করতে চেয়েছিল তার সঙ্গে একবার কাজ করেছিল এবং তারা বেশ ঘনিষ্ঠ ছিল। তবে এখানে পর্যাপ্ত প্রমাণ ছিল না, তাই এই বিষয়টা আপাতত এখানেই স্থগিত থাকে। তবে এতে ফুহাই অনেকটা চিন্তিত হয়ে যায়। অন্যদিকে ঝাওয়ের মেজ চাচাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে যখন তার মাকে বলে যে মা আমি চলে যাচ্ছি, তার মা বলে, যাও, আমি তোমাকে শিক্ষা দিয়ে বড় করতে পারিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাওয়ের দাদি বলতে থাকে, এবার আমাদেরকে সাহায্য করতে পারবে একমাত্র ইয়ান। অন্যদিকে ইয়ান প্রাসাদ থেকে বের হয়েই বলে, চলো বাড়িতে যাব। ঝাওয়ের চাচাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তারা অবশ্যই এখন বাড়িতে গিয়ে ঝাওকে ডিস্টার্ব করবে। তখন সেবক বলে, গতকাল ম্যাডাম টেম্পলে গিয়েছিল, বিষয়টা আমি আজকে সকালেই জানতে পেরেছি। অন্যদিকে দেখা যায় এরা সবাই ঝাওকে তাদেরকে সাহায্য করতে বলছিল। ঝাওয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই সে অনেক অসুস্থ ছিল। সে তাদেরকে বলতে থাকে, আমি কি করে এই বিষয়টা দেখব? এটা তো কোর্টের বিষয়, এত বড় একটা বিষয় আমি ইয়ানকে কি করে বলবো? তখন লিন তার কাছে ক্ষমা চাইতে থাকে যে, আপু, তুমি কি আমার উপর রেগে আছো? আমার শ্বশুর বাড়ি বাবাকে একদমই সাহায্য করতে চাইছে না। ঝাও তার হাত ছাড়িয়ে নেয়, তবে এতে লিন অনেক ব্যথা পায়। আসলে সে ছিল প্রেগনেন্ট। ঝাও একজন ডাক্তারকে ডাকতে বলে। অন্যদিকে চিংয়ের দাদি রাগারাগি করছিল যে এখন বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আর তুমি একাডেমিতে গিয়ে কেন পড়ে আছো? তখনই একজন এসে বলে, ঝাওয়ের প্যাভিলিয়নে ডাক্তার যাচ্ছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে। এটা শুনে চিং দৌড়ে সেখানে আসে। এদিকে লিনের মিসক্যারেজ হয়েছে। ঝাও অনেক অসুস্থ ছিল, তাই সে বাইরে চলে আসে। তখন চিং তাকে দেখে বলে, তুমি এত অসুস্থ, তাহলে বাইরে কি করছো? সে তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। ঝাও তাকে বারবার নামিয়ে দিতে বলছিল, তবে তখনই তাদের সামনে পড়ে ইয়ান। চিং ঝাওকে নামিয়ে দিলে ইয়ান তাকে একটা থাপ্পড় মেরে তার গলা চেপে ধরে। তখন ঝাও বলতে থাকে, তুমি এমন করো না, বাড়িতে আজ অনেক মানুষ রয়েছে। সে তাকে এখনই বেরিয়ে যেতে বলে। চিন বলে, কেন? আপনি উপদেষ্টা বলে আপনার সব কথা আমাকে মানতে হবে? আপনি মনে করেন আপনি যা চান সবাইকে আপনাকে সেটা দিয়ে দিতে হবে? আপনি কি জানেন ঝাও আমাকে ভালোবাসে? আপনি সব সময় বলেন আমার উপর দয়া করে আপনি আমাকে দত্তক নিয়েছেন। তবে সত্যি কথা হলো, আপনি বুঝতে পেরেছিলেন আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, আমি আপনার পরিবারের হয়ে নাম বয়ে আনতে পারবো। এই কারণেই আপনি আমাকে দত্তক হিসেবে নিয়ে রেখেছেন। আপনি আগেই বুঝতে পেরেছিলেন আমি ঝাওকে পছন্দ করি, তাই নিজে আমাদের সম্পর্কটা ভেঙে ইউ পরিবারের সঙ্গে আমার সম্বন্ধ ঠিক করেছেন, যাতে আপনি আমার কাছ থেকে ঝাওকে কেড়ে নিতে পারেন। ঝাও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে, হ্যাঁ, যেদিন শুনতে পেরেছি তোমার আর ওনার বিয়ে হতে চলেছে সেদিন থেকেই আমি এমন হয়ে গেছি। তুমি আমার জন্য একাডেমিতে এসেছিলে, আমার জন্য তুমি শিয়ানের চাবুকের আঘাতও সহ্য করেছো, এরপরেও তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো না? ইয়ান ঝাওয়ের দিকে তাকিয়েছিল। চিং বলতে থাকে, এখন আমাদের একসঙ্গে থাকার কথা ছিল, কিন্তু এই লোক তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ইয়ান তখন তাকে আবারও মারে। সে তাকে তলোয়ার দিয়ে একেবারে মেরেই ফেলতে চায়, তবে পারে না। সে তার সেবককে তাকে নিয়ে যেতে বলে।
ঝাও তার পায়ে ধরলে ইয়ান তাকে টেনে উপরে তোলে। ঝাও বলে, আমি কোনো অন্যায় করিনি, ওর সঙ্গে আমার তেমন কিছুই হয়নি, যা হয়েছে তা অনেক আগেই শেষ হয়ে গেছে, তুমি পুরনো কথা নিয়ে আমার উপর রাগ করে থাকতে পারবে না। ইয়ান বলে, আমি রাগ করতে চাই না, তবে কেন যেন আমি পারছি না, আমাকে আর একটু সময় দাও। সে তাকে রেখে যেতে থাকে। ঝাও বলে, তুমি যদি আজ চলে যাও তাহলে আর আসার দরকার নেই। তবে ইয়ান তারপরেও চলে যায়। এরপর ইয়ান ঝাওয়ের কথা মনে করে ড্রিঙ্ক করছিল। তখনই তার লোকেরা সেখানে আসে। এখানে তারা কিছুক্ষণ কথা বলে। এরপর সেবক বলে, মাস্টার, যা কিছু হয়েছে এখানে ম্যাডামের কোনো দোষ নেই, চিং মাস্টার শুধু শুধুই ঝামেলা করছে। এরপর চিং তার একাডেমিতে বসেছিল। তখন ইয়ান সেখানে আসে। সে বলে, তুমি আর রাজধানীতে থাকতে পারবে না, আজকেই তুমি বর্ডারের এক শহরে রওনা হবে। চিং বলে, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। সে বলে, তুমি এখানে থাকলে তুমি ঝাওয়ের রেপুটেশন একেবারে নষ্ট করে ফেলবে, স্বামী হিসেবে আমি এটা কোনোভাবেই মেনে নেব না। তখন চিং গিয়ে তার পায়ে ধরে। সে বলে, আমি অন্যায় করেছি, আমি আর করব না, তবে আমি রাজধানী ছেড়ে যেতে চাই না। ইয়ান বলে, সুয়ান অলরেডি তোমার পরিচয় নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেছে, তাই এখন রাজধানীতে থাকা তোমার জন্য বিপজ্জনক, এখান থেকে চলে যাওয়াই তোমার জন্য সব থেকে ভালো হবে। এই বলে সে চলে যায়। এরপর ইয়ানের সেবক বলছিল, আমি বুঝতে পারছি না মাস্টার কেন এখনো বাড়িতে যাচ্ছে না, এখানে তো ম্যাডামের কোনো দোষ নেই, সে শুধু শুধু কেন নিজেকে আর ম্যাডামকে কষ্ট দিচ্ছে। এদিকে ঝাও দোকানে আসে। তখন সেখানে ওয়ানশু এসে বলে, হঠাৎ করে আমার বিয়ে ভেঙে গেল কেন? ঝাও তাকে বুঝিয়ে বলতে চায়, তবে ওয়ানশু বলে, আমি বুঝতে পেরেছি, আসলে চিং তোমাকেই ভালোবাসে, তাই না? তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে কেন এখনো সবকিছু ঠিক হচ্ছে না? ঝাও বলে, তুমি যাই বলো না কেন এখানে আমার কোনো দোষ নেই, আর আমি চাই তুমি এমন একজনকে বিয়ে করো যে তোমাকে ভালোবাসবে, মন থেকে যত্ন করবে। ঝাও চলে গেলে ওয়ানশু অনেক কাঁদে। এরপর ঝাও ইয়ানের সেই ডিভোর্স লেটারটা দেখছিল। সে বলতে থাকে, একসময় তুমি বলেছিলে আমরা আমাদের সমস্যা কথা বলে সমাধান করব, অথচ তুমি এখন কি করছো? আমার কারণে যদি তুমি বাড়িতে আসতে না পারো তাহলে আর আমি এখানে থেকে কি করব? এরপর সে সেখানে সাইন করে দেয়। পরের সিনে ইয়ান রাজ দরবার থেকে বের হলে তার সেবক তাকে একটা চিঠি দেয় আর বলে, ম্যাডাম এটা পাঠিয়েছে। ইয়ান চিঠি দেখে হতভম্ব হয়ে যায়, তার ভীষণ খারাপ লাগতে থাকে। সে আড়ালে গিয়ে কান্না করছিল। এরপর আজ আবারও সবাই টি পার্টিতে এসেছে। এখানে সবাই বিভিন্ন ধরনের কথা বলছিল। হঠাৎ করেই সুয়ানের স্ত্রী বলতে থাকে, মিসেস ঝাও, শুনেছিলাম আপনি নাকি ছোট থেকেই অলক্ষী, আপনার বাবা ছোটবেলায় আপনাকে নানা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল আপনি থাকলে আপনার বাবার ভবিষ্যৎ ভালো হবে না। এখন তো মনে হচ্ছে সেটাই সত্যি, আপনি ফিরে আসার পর আপনার বাবার ডিমোশন হয়, আপনার চাচা জেলে চলে যায়, তাহলে তো লোকের বলার কথাই সত্যি। ঝাও বলে, আমার বাবা ঠিকমতো কাজ করেনি তাই তার ডিমোশন হয়েছে, আর চাচা দুর্নীতি করেছে তাই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে, এতে আমি কোথায় আসলাম? তখনই সেখানে খবর আসে ইয়ানকে কেউ মারার চেষ্টা করেছে। সুয়ানের স্ত্রী বলে, এখন তো একদম কনফার্ম হয়ে গেল। ঝাও তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, আজ যদি ইয়ানের কিছু হয় আমি তোকে ছাড়বো না। এরপর সে চলে যায়। ঝাও বাড়িতে এসে ইয়ানের অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে। অন্যদিকে সুয়ান বলতে থাকে, আমি করিনি, আমি কিছুই করিনি। তার সেবক বলে, কিন্তু বাইরে সবাই বলছে আপনি ইয়ান মাস্টারের উপর অ্যাটাক করিয়েছেন, এমনকি আমরা যে সকল লোক তার উপর নজর রাখার জন্য পাঠিয়েছিলাম তাদের একজনকে পাওয়া যাচ্ছে না। সুয়ান তার স্ত্রীকে বলতে থাকে, আমি করিনি, নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসাচ্ছে। এরপর ঝাও ইয়ানের কাছে বসেছিল, সে কান্না করছিল। ইয়ান উঠে বলে, কান্না করছো কেন? ঝাও চলে যেতে চাইলে ইয়ান আবার তাকে ডেকে আনে। এরপর সে উঠে বলে, আমার কাছে এসে বসো। সে বলে, বসবো না, তোমার যা বলার সেখান থেকেই বলো। ইয়ান বলে, তুমি এখনো রেগে আছো কেন? তুমিই তো আমাকে ডিভোর্স দিতে চাইলে। ঝাও বলে, তুমি আবার এই নিয়ে কথা বলছো? আমি কি করেছি যার জন্য তুমি বাড়িতে আসছিলে না, আমার সঙ্গে কথা বলছিলে না? তুমি আমার জন্য বাড়িতে আসছো না, তাহলে আমি তোমার কাছে কেন থাকবো? ইয়ান বলে, তুমি এই বিষয়টা সরাসরি আমাকে বলতে। ঝাও বলে, আমি তোমাকে কি বলতাম? তুমি আমার জায়গায় নিজেকে রেখে দেখো তো, আমি কিভাবে তোমাকে কথাটা বলতাম। ইয়ান বলে, ও তোমাকে কত বিরক্ত করছিল, তুমি আমাকে সরাসরি বললেই পারতে ও তোমাকে বিরক্ত করছে, ওর সঙ্গে তোমার যা ছিল সব অতীত ছিল, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি, সব লুকিয়ে গেছো। ঝাও তখন তাকে কিস করে। ইয়ান বলে, আমি নিজের সঙ্গে অনেক রেগে আছি, আমি ওই সময় এত নাটক না করে যদি সরাসরি বলে দিতাম আমি তোমাকে বাঁচিয়েছি, আমি যদি নিজের মনের কথাটা আগে বুঝতে পারতাম তাহলে তুমি আগে অন্য কারো প্রেমে পড়তে না। সে তাকে জড়িয়ে ধরে। এরপর ঝাও ইয়ানকে জামা পরিয়ে দিচ্ছিল। সে বলে, সত্যি করে বলো তো, তোমাকে আঘাত কে করেছে? ইয়ান বলে, এটা একটা নাটক ছিল, শুধুমাত্র সুয়ানের দিকে সকল দোষ ধরিয়ে দেওয়ার জন্য আর তার উপর ভালো মতো ইনভেস্টিগেশন করার জন্য আমি এই নাটকটা করেছি। ঝাও তার গায়ে হাত দিলে ইয়ান বলে, এটা হয়তো নাটক ছিল কিন্তু আঘাতটা সত্যি।
ঝাও বলে, নাটক করছিলে তাহলে এত বড় আঘাত নেওয়ার কি দরকার ছিল? সে বলে, কারণ তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো, আমি সত্যিই আর বাঁচতে চাইনি। ঝাও বলে, আমি তো শুধু তোমাকে বাড়িতে আনতে চেয়েছি। তখনই চিংপু এসে বলে, প্রধানমন্ত্রী মানে ইয়ানের মাস্টার এসেছে। এরপর দেখা যায় প্রধানমন্ত্রী একটা ডাক্তার নিয়ে এসেছে, যেই ডাক্তার বলে আরেকটু হলেই আঘাতটা হার্টে লাগতো। এরপর মাস্টার ইয়ানকে বলে, এই আক্রমণটা কি সত্যি সুয়ান করেছে? ইয়ান বলে, হ্যাঁ, ও যে আগে বিদ্রোহের সঙ্গে জড়িয়েছিল এই বিষয়ে আমি তদন্ত করব বলেই ও আমার উপর অ্যাটাক করেছে। মাস্টার বলে, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো, তুমি আর এই নিয়ে রেগে থেকো না। সে বলে, মাস্টার, এর আগের বার দুর্গতদের জন্য যে ত্রাণ পাঠানো হয়েছিল তার অনেকটাই সুয়ানের নামে পাওয়া গেছে। মাস্টার বলে, ও তো আসলেই খারাপ। ইয়ান বলে, সেখানে আরও 9টা কেন্দ্রে আপনার নাম পাওয়া গেছে। মাস্টার প্রথমে তার দিকে অবাক হয়ে তাকায়, কিন্তু পরে বলে, তুমি এগুলো বলে আমাকে রাগাতে চাইছো তাই না? তবে তুমি জানো, এই জন্যই আমার তোমাকে ভালো লাগে। তুমি আমার প্রকৃত ছাত্র। সুয়ান যেটা করেছে তার শাস্তি সে পাবে। তুমি এখন সুস্থ হওয়ার চেষ্টা করো। এরপর ঝাও আসলে ইয়ান তাকে পুরোটা খুলে বলে। ঝাও বুঝতে পারে এখন ইয়ান আর তার মাস্টার সরাসরি একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে। অন্যদিকে মাস্টার এসে তার স্ত্রীকে সবকিছু বলে আর ভীষণ রাগারাগি করতে থাকে। সে বলতে থাকে, ও আমাকে হুমকি দিচ্ছে, আমি যদি সুয়ানের পক্ষ নেই তাহলে ও আমার সকল প্রমাণ ফাঁস করে দেবে। এরপর সুয়ানের কাছে খবর আসে যে মাস্টার তাকে কিছুদিন শহরের বাইরে গিয়ে থাকতে বলেছে। অন্যদিকে ইয়ান আর ঝাও পেনাল কোর্টের একটা জায়গায় আসে, যেখানে মূলত ইয়ান সুয়ানের বিরুদ্ধে অনেক প্রমাণ রেখেছে যে অনেক আগে একবার যারা বিদ্রোহ করেছিল সুয়ান তাদের সঙ্গে জড়িত ছিল। এখানে ইয়ান ঝাওকে বলে, তুমি কি চুয়ুন সেক্ট সম্পর্কে শুনেছ? তখনই আমরা মাস্টারের স্ত্রীকে হাতের একটা অদ্ভুত ভঙ্গি করে একটা ছবির সামনে বসে থাকতে দেখি। মাস্টার তখন বাইরে নাটক করছিল। হঠাৎ করেই একটা দাসী একটা টেলিস্মান নিয়ে আসে। মাস্টার বুঝে যায় এই কাজ করেছে সুয়ান এবং সে এখন তাকে ভয় দেখাতে চাইছে। তখন তাদের সেবক বলে, মহারাজ সুয়ানকে অ্যারেস্ট করার জন্য শিয়ানকে পাঠাচ্ছে। মাস্টার তখন কিছু একটা ভাবে। এদিকে সুয়ান আর তার স্ত্রী তাড়াতাড়ি করে পালিয়ে যেতে চাইছিল। তারা দুজন অনেক ঝগড়া করছিল। হঠাৎ করেই তাদের বাটলার দরজা পেছন থেকে লাগিয়ে দেয়। একটু পরে শিয়ান সেই বাড়িতে আসে। সে দেখতে পায় বাটলার হাতে একটা ভঙ্গি করে বসে আছে। মূলত সে মারা গেছে। বিছানায় এরা দুজন শুয়েছিল আর তারাও মারা গেছে। এরপর ইয়ান আর ঝাও বডি দেখতে আসে, তবে শিয়ান ইয়ানকে আগে একটা ঘুষি মারে। এরপর বলে, তার মানে তুমি সত্যিই আহত? পরে তারা বডি দেখে। শিয়ান বলে, তাদেরকে আমি যখন পেয়েছি তখন বাটলারের হাতটা অন্যরকম ভঙ্গি করা ছিল। সে ওরকম করে দেখায়। তখন ঝাও বলে ওঠে, এটা তো চুয়ুন সেক্টর। ইয়ান বলে, আমি কিছু আন্দাজ করতে পারছি, তবে কনফার্ম হওয়ার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। পরদিন রাজ দরবারে মহারাজ বলতে থাকে, সুয়ান আর তার স্ত্রী ধোয়ার কারণে মারা গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন মাস্টার বলে, ইয়ান আর সুয়ান দুজনেই আমার শিষ্য, তবে এই কেস নিয়ে আমার কিছু সন্দেহ আছে। কয়েকদিন আগে বলা হয়েছে সুয়ান ইয়ানকে মারতে চেয়েছে, তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন হঠাৎ করে সুয়ান মারা গেছে, আমার মনে হচ্ছে এই কাজ ইয়ান নিজেই করেছে। তখন ইয়ান সেখানে আসে। মহারাজ বলে, আপনি বাড়িতে বিশ্রাম না নিয়ে এখানে কেন এসেছেন? সে বলে, আমি ভাবলাম আমি এখানে না আসলে হয়তো মিথ্যা মিথ্যা মানুষ আমার উপর দোষ চাপিয়ে দেবে। তখন মাস্টার বলে, এই বিষয়ে আপনাকেও সন্দেহ করা হচ্ছে, আপাতত আপনি জেলখানায় থাকবেন। ইয়ান বলে, কিন্তু কেন? তার মাস্টার বলে, আমি আপনাকে বলেছিলাম সুয়ানের উপর থেকে সকল অপবাদ সরিয়ে নিতে, কিন্তু আপনি আমার কথা শোনেননি, তাই অবশ্যই এর সঙ্গে আপনি জড়িয়ে আছেন। ইয়ান বলে, আমি আপনাকে ত্রাণের কেসটা বললাম, তারপরও আপনি আমাকে দোষ দিচ্ছেন। তখনই শিয়ান আসে। সে বলে, সুয়ানের বাড়ির লোকের শরীরে আমি একটা জিনিস পেয়েছি, তার রিপোর্ট দেখলে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় শুধুমাত্র এরা 3 জন মহারাজের সঙ্গে কথা বলছে। মহারাজ বলে, এটা চুয়ুন সেক্টর লোকেদের চিহ্ন, তারা অনেক আগে রাজ্যে যে বিদ্রোহ করেছিল তার সঙ্গে মিলিত ছিল। রাজা বলে, আমি শুনেছি তাদের সবাইকে একসাথে মেরে ফেলা হয়েছিল। ইয়ান বলে, মহারাজ, তাদের একটা দল বেই রাজ্যে চলে গিয়েছিল। ফুহাই বলে, তারা অন্য একটা রাজ্যে চলে গেছে, তাই ওই বিষয়ে আমরা তদন্ত করিনি, তবে এখন যেহেতু এটা আবার সামনে আসছে তাই এই বিষয়ে আমাদেরকে আবার তদন্ত করতে হবে। এরপর সে চলে যায়। এরপর দেখা যায় ফুহাইয়ের স্ত্রী আবারও সেভাবেই বসেছিল। তখন ফুহাই এসে বলে, তোমাদের চুয়ুন সেক্টে যে চিহ্ন রয়েছে, সুয়ানের বাড়ির বাটলারের সেই চিহ্ন ট্যাটু করা আছে, একথা তুমি আমাকে আগে কেন বলনি? তার স্ত্রী বলে, না তো, চিহ্ন ট্যাটু করার নিয়ম তো চুয়ুন সেক্টে নেই, আমাদেরকে আরও বলা হয় শরীর একদম ক্লিন থাকবে। ফুহাই বলে, তাহলে তো আমি ফাঁদে পড়ে গেছি। এরপর ইয়ান আর শিয়ান একসঙ্গে কথা বলছিল। মূলত এরা জানতে পেরেছে ফুহাইয়ের স্ত্রী চুয়ুন সেক্টর। চুয়ুন সেক্টর বেশিরভাগ লোকেরা এখন বেই রাজ্যে রয়েছে, যেটা তাদের শত্রু রাজ্য। তাহলে কি শত্রু রাজ্যের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে? এই বিষয়ে তাদেরকে আরও খোঁজ করতে হবে। অন্যদিকে ফুহাইয়ের কাছে হানলিন একাডেমি থেকে একজন লোক আসে।
সে বলে একটা নতুন তথ্য জানতে পারলাম, তাই আপনার কাছে আসলাম। ইয়ানের ভাতিজা চিং হানলিন একাডেমি থেকে চলে গেছে এবং ইয়ান নিজেই তাকে অন্য শহরে পাঠানোর ব্যবস্থা করেছে। ফুহাই বলে এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার। এরপর ফুহাইয়ের নাটকের আয়োজন করা হয় আর আজ পারফর্ম করছিল চিং। রাতের বেলা সে আয়নার সামনে বসেছিল, ধীরে ধীরে সে নিজের মেকআপ নষ্ট করছিল। একটু পর ফুহাই সেখানে আসে। সে বলে তুমি আজ অনেক সুন্দর পারফর্ম করেছো, তুমি অল্পতেই সবকিছু শিখে যাও। তবে শুনেছি তুমি রাজধানীতে ফিরে আসতে চাও, তাই আমার কাছে এসেছো। কিন্তু আমার কাছে কেন আসলে? তোমার আঙ্কেলের কাছে যেতে। সে বলে আঙ্কেল আমাকে রাখবে না, কারণ আমি একটু তার সঙ্গে অন্যায় করেছি। ফুহাই বলে তুমি নিশ্চয়ই জানো তোমার আঙ্কেল আর আমার সম্পর্ক আগে ভালো ছিল, এখন কিন্তু নেই। সে বলে জানি, জানি বলেই এসেছি। আমি আপনার হয়ে কাজ করতে রাজি আছি, শুধু আমি রাজধানীতে থাকতে চাই। পরদিন রাজ দরবার শেষ করে মহারাজ যখন চলে যেতে চাইছিল, তখন ফুহাই বলে মহারাজ আপনি কি এখন পড়তে যাচ্ছেন? সে বলে হ্যাঁ, সামনেই আমার পরীক্ষা আছে। ফুহাই বলে মহারাজ আজ কিছু ভালো ভালো শিক্ষকরা হানলিন একাডেমিতে জয়েন হয়েছে, তাদেরকে আমি এখানে ডেকেছি। মহারাজ এখনই তাদেরকে ভেতরে আনতে বলে। 3 জন লোক আসে, যাদের মধ্যে একজন ছিল চিং। মহারাজ বলে চিং, অনেকদিন পর আমি তোমাকে দেখলাম, চলো তোমাকে দিয়েই শুরু করি। তুমি কোনো একটা বিষয় আমাকে ব্যাখ্যা করো। চিং বলে আমি বলতে চাই। তখন দেখানো হয় গতকাল রাতে ফুহাইয়ের সেবক তাকে বলছিল আগামীকাল তুমি ইয়ানের বিরুদ্ধে রাজ দরবারে বলবে। সে বলে তার বিরুদ্ধে আমি কি বলবো? সেবক বলে বলবে যে সে তোমার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছে। চিং বলে এগুলো আপনারা কোথায় শুনেছেন? এগুলো মিথ্যা। তবে তখন তারা তার সেবককে ধরে নিয়ে আসে, যাকে আসলে মারধর করে সব সিক্রেট জেনে নেওয়া হয়েছে। ওই সেবক বলতে থাকে আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি একটা মানুষকেও মেরেছো। বর্তমানে ফুহাই বলে কথা বলছো না কেন? মহারাজ তোমাকে কিছু জিজ্ঞেস করছে। চিং তখন বলে মহারাজ আমি একজনের নামে কেস করতে এসেছি, সেটা হলো আমার চাচা ইয়ানের ওপর। ওনার স্ত্রী ঝাওর সঙ্গে আমার তংজু শহরে দেখা হয়। তার কামিং অফ এজ অনুষ্ঠানের আগের দিন সে পানিতে পড়ে গিয়েছিল। ওই সময় আমি তাকে বাঁচাই। এরপর থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়। তবে এই ইয়ান আমাকে পরীক্ষা দেয়া নিয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ঝাউকে কেড়ে নিয়েছে। মহারাজ বলে মিথ্যা কথা, ইয়ান ওই ধরনের মানুষ নয়। সে বলে আমার কাছে প্রমাণ আছে, ঝাওয়ের লেখা চিঠি এখনো আমার কাছে আছে। ফুহাই বলে মহারাজ কিছুদিন আগে শিয়ানের সঙ্গেও ঝাউকে নিয়ে মাঝ রাস্তায় ইয়ানের ঝামেলা হয়েছে, সেটা একটা মানানসই ছিল। কিন্তু এটা কি? নিজের ভাতিজার প্রেমিকাকে কেউ কি করে নিজের স্ত্রী বানাতে পারে? ইয়ান আমার ছাত্র, আমি তাকে শিক্ষা দিতে পারিনি, তাই মহারাজ আমাকে শাস্তি দিন। ইয়ান হেসে বলে মহারাজ আমি কয়েকটা জিনিস জানতে চাই। চিং এখান থেকে চলে গেছে অনেক দিন হয়েছে, হঠাৎ করে সে কেন রাজধানীতে ফিরে আসলো? কে তাকে ফিরিয়ে আনলো? আবার রাজপ্রাসাদের দরবারে তাকে কে নিয়ে আসলো? তার উদ্দেশ্য কি? ফুহাই বলে তোমাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ আমি ওকে এনেছি, কারণ কয়দিন আগে ও আমার কাছে এসেছে। এরপর নিজের কষ্টের কথা আমাকে সব খুলে বলেছে। আমি ভাবলাম এরকম একটা ছেলে যার ভবিষ্যৎ এত উজ্জ্বল, সে ছোট একটা কারণে রাজধানী থেকে দূরে কেন থাকবে? ইয়ান মহারাজের অনুমতি নিয়ে চিংকে বলে সত্যি করে বলো, তুমি কি আজ নিজের ইচ্ছায় এখানে এসেছো, না কেউ তোমাকে এখানে এনেছে? তখন চিং কল্পনা করে গতকাল রাতে সে বলছিল মাস্টার, যদিও ইয়ান আঙ্কেল আমাকে অন্য একজনের জন্য অ্যাডপ্ট করেছে, তবে যেহেতু আমার অ্যাডপ্টিভ বাবা বেঁচে নেই আর ইয়ান আঙ্কেলই আমাকে অ্যাডপ্ট করেছে, তাই ওনার বিরুদ্ধে কেস করা মানে বাবার বিরুদ্ধে কেস করা। আমি এটা পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তখন মাস্টারের সেবক সেখানে একটা রিপোর্ট রাখে। পরে সে বলতে থাকে আমি তো ভাবতেও পারছি না, ইয়ানের ভাতিজা আসলে এক জলদস্যুর ছেলে। বর্তমানে চিং বলে আমি নিজের ইচ্ছায় এসেছি। ইয়ান তাকে ধরে বলে তুমি কি নিজের বিবেক দিয়ে বলছো? চিং মনে করে ফুহাই বলছিল এক জলদস্যুর ছেলে। মহারাজ এটা জানতে পারলে তোমার জেল হতে পারে, অথবা তোমাকে নির্বাসনে দিতে পারে। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো আবার একজনকে মেরেছো, তাহলে তোমাকে কে বাঁচাবে? চিং বলে হ্যাঁ, আমি যা বলছি সজ্ঞানে বলছি। ইয়ান বলে অনুশোচনা করবে না তো? চিং মনে করে ওই সেবক জোর করে তার মুখ খুলতে চাইছিল। সে বলছিল একটা জোকার শাস্তেও রাজি হয়ে গেছো, আবার তুমি কিসে ভয় পাচ্ছ? বর্তমানে সে উঠে বলে আমি কখনোই অনুশোচনা করব না। ইয়ান হেসে মহারাজকে বলে মহারাজ আমার আর কিছু বলার নেই। সে নিজের টুপি খুলে মহারাজের কাছে ক্ষমা চায়। মহারাজ বলে আপনি আমার সঙ্গে আসুন, আমার আপনার সঙ্গে কথা আছে। চিং আলাদা ঘরে এসে অনেক খুশি হচ্ছিল। সে বলতে থাকে আজ আমি ইয়ানের আসল মুখোশ খুলে ফেলেছি। তখনই একজন বলে এবার আমাদেরকে যেতে হবে। অন্যদিকে মহারাজ আর ইয়ান একসঙ্গে কথা বলছিল। মহারাজ বলে এসব কি হচ্ছে? ইয়ান বলে মহারাজ আপনি ভয় পাবেন না, আমি সকল দোষ স্বীকার করে নিয়েছি, যাতে আমার মাস্টার অনেকটা খুশি হয়েছে। এখন সে কিছুটা নিশ্চিন্তে থাকবে আর এই সুযোগে আমরা আমাদের প্ল্যান চালিয়ে যাব।
এদিকে দেখা যায় চিং তার লোকজন সহ ঝাওদের নানু বাড়িতে এসেছে। এখানে সে সবাইকে বন্দি করে ফেলে। ঝাও আগেই খবর পেয়ে চলে এসেছে। সে চিংকে সবাইকে ছেড়ে দিতে বলে। চিং উল্টো তার গলায় চাকু ধরে বলে, যখন ইয়ান এখানে আসবে তখন তাকে মাটিতে বসে আমার কাছে ক্ষমা চাইতে বলবে, তাহলে সবাইকে ছেড়ে দেব। তখনই ঘোড়ার শব্দ শোনা যায়। এর মধ্যেই ইয়ান আসে। সে চাবুক দিয়ে চিংকে আঘাত করে। ঝাও দৌড়ে তার কাছে গেলে সে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তুমি এদেরকে দেখো। চিং বলে, আমি কাউকে ছাড়বো না। তুমি যে সকল প্রমাণ এখানে লুকিয়ে রেখেছো সেগুলো আমার হাতে দিয়ে দাও। আর যদি এই পরিবারকে বাঁচাতে চাও তাহলে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাও। ইয়ান বলে, তোর কাছে ক্ষমা চাইবো? সে তার কলার ধরে বলে, তুই রাজনীতির কোনো কিছুই বুঝিস না, এজন্যই আমি তোকে রাজধানী থেকে সরিয়ে দিয়েছিলাম। এরপর সে তাকে টেনে দূরে নিয়ে আসে। এরপর একটানা তাকে আঘাত করতে থাকে। সে বলে, তুমি ভেবেছিলে ওরা তোমাকে সাহায্য করবে? তুমি যে ওদের হাতের একটা গুটি, সেটা তুমি কেন বুঝতে পারলে না? অনেকগুলো আঘাত করার পর সে বলে, রাজ্যের আইন অনুযায়ী কেউ বাবার বিরুদ্ধে কেস করলে তাকে 40টা আঘাত দেওয়া হয়। আমি যেহেতু তোমাকে অ্যাডপ্ট করেছি তাই এই 40টা আঘাত তোমার পাওনা। আমি এখানে একটা আঘাতও বেশি করিনি। আজকের পর থেকে তোমার আর আমার সকল সম্পর্ক শেষ। চিং তখন আগের দিন তাদের বলা কথাগুলো মনে করে। এরপর সে উঠেই নিজেই নিজের মাথায় আঘাত করে। এটা দেখে ইয়ান দৌড়ে তার কাছে আসে। সে ডাক্তার ডাকতে বললে চিং নিজের দাঁতের ভেতর থাকা একটা বিষ খেয়ে ফেলে। সে বলে, ফুহাইয়ের লোকেরা তার দাঁতে এটা আগেই রেখে দিয়েছিল। ইয়ান বলে, আমি কখনোই তোমাকে মারতে চাইনি, তুমি এগুলো কেন করছো? সে বলে, আমি আপনাকে ছোট থেকেই সম্মান করি। সারা জীবন আমি আপনাকে নকল করে গেছি। এখন আমার জীবনের আর কোনো কিছুই বাকি নেই, তাই আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। এরপরেই সে মারা যায়। ইয়ান অনেক কান্না করে। এরপর সে একা বসেছিল। তখন ঝাও তার কাছে আসলে সে তাকে জড়িয়ে ধরে। পরের সিনে ঝাও ইয়ানকে নিয়ে একটা টেম্পলে আসে। তবে ভেতরে আসলে সে জানতে পারে ভেতরে মহারাজ ইয়ানের জন্য অপেক্ষা করছে। এরপর সে মহারাজের সঙ্গে দেখা করতে আসে। মহারাজ বলে, আমার মনে হচ্ছে ফুহাই বেই রাজ্যের লোকের সঙ্গে জড়িয়ে আছে। ইয়ান বলে, এই বিষয়ে আমাদের তদন্ত করে প্রমাণ জোগাড় করতে হবে। ইয়ান তদন্ত করার জন্য বর্ডারে যেতে চায়। তবে শিয়ান বলে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ইয়ান বলে, তোমার এখনো সেই যোগ্যতা হয়নি। সে মহারাজকে বলে, মহারাজ, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাকে একবার আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। মহারাজ বলে, তাকে আপনি আমার কাছে ডেকে আনুন, আমি তাকে সবকিছু খুলে বলছি। এরপর ইয়ান বলে, তুমি মহারাজের কাছ থেকে আমার জন্য একটা যুদ্ধের পোশাক চেয়ে এনেছো। তুমি জানো ওই যুদ্ধের পোশাকের জন্য কত মন্ত্রীরা কতবার রিকোয়েস্ট করেছে? ঝাও বলে, আমি তোমাকে বর্ডারে পাঠাচ্ছি, মহারাজ আমাকে এইটুকু দিতে পারবে না? ইয়ান বলে, তোমাকে বিয়ে করে সত্যিই আমার শুধু লাভই হচ্ছে। এরপর পরদিন ইয়ান বিদায় নিয়ে চলে যাচ্ছিল। সে তার মাস্টারকে পুরনো অনেক কথা বলে। সে বলতে থাকে, একদিন আপনার কারণেই আমি রাজনীতিতে জয়েন হয়েছি। আপনার মতো হওয়ার জন্য আমি আপনার শিষ্য হয়েছি। কিন্তু মাস্টার, এখন আপনি এসব কি করছেন? এরপর সে তাকে সম্মান জানায়। পরে নিজের জামার একটু অংশ কেটে ফেলে দেয়। এর মানে হলো আজকের পর থেকে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকলো না। পরে ইয়ান চলে যায়। ঝাও এখনো বাইরে দাঁড়িয়েছিল। তখন শিয়ান এসে বলে, তোমার ওর জন্য চিন্তা করতে হবে না, ও অনেক চালাক একটা লোক, ও ভালো করেই জানে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। ঝাও বলে, তোমাকে ধন্যবাদ। সে বলে, আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? ঝাও বলে, কারণ তুমি আমাকে সান্ত্বনা দিলে। এটা শুনে শিয়ান লজ্জা পেয়ে চলে যায়। এদিকে মাস্টার মন খারাপ করে বসেছিল। তখন তার স্ত্রী তার কাছে এসে বলে, সে নাকি আপনার সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিয়েছে। তবে সে যত চালাকই হোক না কেন, এইবার আর সে ফিরে আসতে পারবে না। ইয়ানের মাস্টার বলে, ও যদি এত তদন্ত না করতো তাহলে আমি কখনোই ওকে মেরে ফেলার প্ল্যান করতাম না। এখানে সিন কাট হয়। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়। শিয়ান ঝাওকে তাদের বিড়ালটা দিয়ে দেয়। তবে বিড়ালটা আবার শিয়ানের কাছে চলে আসে। শিয়ান বলে, তোমাকে না বললাম কয়দিন ওর সাথে থাকো, কারণ ও এখন একটু একা। তখনই চেন এসে বলে, যারা যারা সীমান্তে গিয়েছিল সেখান থেকে মাত্র 2 জন ফিরেছে, বাকিরা সবাই নিখোঁজ। আমাদের মাস্টার নিখোঁজ হয়ে আছে। ঝাও যে 2 জন ফিরে এসেছে তাদের নাম বলতে বলে। নাম শুনে সে বলে, এরা ফুহাইয়ের লোক। এরপর ঝাও ইয়ানকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর শিয়ান লোকজন সহ বর্ডারে যেতে চাইলে চিনলান তার রাস্তা আটকায়। সে বলে, তুমি ঝাওকে সাহায্য করার জন্য সেখানে কেন যাচ্ছ? তুমি জানো না বর্ডারে কত বিপদ? সে বলে, তাতে তোমার কি? এর মধ্যেই চিনলানের পরিবারের লোকেরা সেখানে চলে আসে আর তারা তাকে ধরে নিয়ে যায়। এদিকে ঝাও আর ইয়াও একসঙ্গে যাচ্ছিল। রাস্তার মাঝে কিছু লোকেরা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা ওই পর্যন্ত আসলেই এরা ঝাওকে মেরে ফেলবে। তবে তখনই শিয়ানের লোকেরা ওই সকল লোকেদের উপর অ্যাটাক করে। পরে তাদের সবাইকে শেষ করে দেয়। শিয়ানের সেবক বলে, ইয়াং মাস্টার, আমরা যেহেতু বর্ডারে যাচ্ছি তাহলে ঝাও ম্যাডামদের সাথে একসাথে যাই। শিয়ান বলে, না, আমি আগে যাব, যাতে ওর সকল বিপদ আমি শেষ করে ওর রাস্তা ক্লিয়ার করে দিতে পারি।
এরপর ইয়াওয়ের সেবক বলে, আমরা এই প্যাভিলিয়নে রুম ভাড়া নেওয়ার জন্য ঢুকেছিলাম, তবে প্রথমে তারা বলল কোনো রুম খালি নেই। পরে যখন শুনলো আমাদের সঙ্গে ঝাও ম্যাডাম রয়েছে, তখন বলল যে রুম খালি আছে। দেখা যায় আসলে আগেই শিয়ান ওই প্যাভিলিয়ন দখল করে বসে আছে। এরপর শিয়ান বসেছিল, হঠাৎ করেই সে ঝাওয়ের চিৎকার শুনতে পেয়ে ঝাওয়ের ঘরে আসে। তখন ঝাও তাকে পেছন থেকে ডাক দেয়। শিয়ান কি বলবে বুঝতে না পেরে বলে, কি অদ্ভুত, ভাবিনি তোমার সঙ্গে এখানে দেখা হবে। তার কথা শুনে এরা হেসে ফেলে। এরপর ঝাও ইয়ানের বাঁশিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। শিয়ান বলে, ওর ভাগ্য সবসময় অনেক ভালো ছিল, তুমি চিন্তা করো না, ওর কিছু হবে না। ঝাও বলে, আগামীকাল তুমি রাজধানীতে ফিরে যেও, তুমি আমার সঙ্গে থাকলে অনেক বিপদ হতে পারে, তুমি একা নেই, তোমার মা আছে, তোমার বোন আছে। শিয়ান বলে, আমি তোমার কথা কেন শুনবো? তখনই তারা কিছু শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে বেই রাজ্যের লোকেরা এখন তাদের উপর আক্রমণ করে দিয়েছে। শিয়ান বলে, আমি তাহলে এখান থেকে যেতে পারবো না, আমাকে ক্যাম্পে যোগাযোগ করতে হবে, তুমি সাবধানে থেকো। এরপর ঝাও ইয়ানের খোঁজে যাচ্ছিল, তবে লোকেদের দৌড়াদৌড়িতে সে ঘোড়া থেকে পড়ে যায়। তখনই বেই রাজ্যের লোকেরা তাকে ধরে ফেলে। একজন তাকে তুলে নিয়ে যাচ্ছিল। ঝাও তাকে আঘাত করে চলে আসতে চায়, তবে সে পড়ে যায়। তখন সে তার হাতে থাকা বাঁশিটা বাজাতে থাকে। একটু পরেই একজন এসে ওই লোককে মেরে ফেলে। আর দেখা যায় এটা ছিল ইয়ান, যে কিনা ছদ্মবেশে ছিল। ঝাও তাকে জড়িয়ে ধরে। এখানে সিন কাট হয়ে যায়। এরপর দেখা যায় সবাই ক্যাম্পে আছে। এখানে ইয়ান বলতে থাকে মাস্টারের স্ত্রী চুয়ুন সেক্টকে শ্রদ্ধা করে। মাস্টার ভেবেছিল ওই সেক্ট ব্যবহার করে তারা বেই রাজ্যকে কন্ট্রোলে রাখতে পারবে, তবে সে হয়তো বুঝতে পারেনি বেই রাজ্য উল্টো তাকে ব্যবহার করে আমাদের রাজ্যে যুদ্ধ করতে চাইছে। ইয়ান বলে, বর্তমানে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হলে শিয়ান, আমার তোমাকে প্রয়োজন। এরপর শিয়ান তার বাবার যুদ্ধের পোশাক পরে তাদের ইয়ে পরিবারের সেনাবাহিনীর পতাকা নিয়ে সবার সামনে আসলে সকল কমান্ডাররা এগিয়ে আসে। ইয়ে সেনাবাহিনীর সঙ্গে সবাই যুদ্ধ করতে চায়, সবাই তাকে সাপোর্ট করতে চায়। তাকে দেখতে একজন মিলিটারি চিফের মতোই লাগছিল, যা দেখে ইয়ান আর ঝাও দুজনেই অনেক খুশি হয়। এরপর শিয়ানের সেবক বলে, যদি আজ বড় মাস্টার থাকতো আপনাকে দেখে অনেক গর্ব করত। শিয়ান নিজেদের পতাকাটার দিকে তাকিয়ে থাকে। এরপর ইয়ান আর শিয়ান দুজনেই লোকজন সহ যুদ্ধে এসেছে, তবে এখানে শত্রু রাজ্যের সৈন্যরা বেড়েই চলছিল। ইয়ান আর শিয়ান দুজনের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। শিয়ানকে একজন কমান্ডার ছোট মার্কিউস বলে ডাক দেয়, তবে তখনই শত্রুরা তাকে মেরে ফেলে। একে একে শিয়ানের সঙ্গে আসা সকল কমান্ডাররা মারা যেতে থাকে। শিয়ানের গায়ে তীর লাগছে দেখে তার সেবক এসে তাকে জড়িয়ে ধরে। তীরগুলো সব তার গায়ে লেগে যায়, সাথে সাথেই সে মারা যায়। এর মধ্যে ইয়ানের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তখন দূরে ঝাও আর অনেকগুলো গ্রামবাসীরা একসঙ্গে মশাল জ্বালায়, যেটা দেখে শত্রু রাজ্যের ওই রাজকুমার মনে করে হয়তো ওখান থেকে অনেক সেনাবাহিনী আসছে। সে যেহেতু অন্যমনস্ক হয়ে যায়, সেই সুযোগ নিয়ে ইয়ান তাকে মেরে ফেলে। অন্যদিকে শিয়ান তার সেবককে শুইয়ে দিয়ে নিজের বানানো অস্ত্র দিয়ে আগে ওই শত্রু কমান্ডারকে মারে, এরপর হাতে একটা তলোয়ার তুলে নেয়। এখানে সিন কাট হয়ে যায়। একটু পর ইয়ান যখন ওই জায়গায় আসে, তখন দেখতে পায় শিয়ানের গায়ে একটা বল্লম ঢুকে আছে আর সে মারা গেছে। ইয়ান এটা দেখে নিজেকে সামলাতে পারে না, সে বল্লমটা কেটে ফেলে। শিয়ান পড়ে যেতে থাকলে সে শিয়ানকে জড়িয়ে ধরে। তার তখন শিয়ানের সঙ্গে কাটানো দিনগুলো মনে পড়তে থাকে। সে অনেক কাঁদছিল। এরপর তার শরীর থেকে বাকি অংশটাও খুলে ফেলে। পরে শিয়ানদের সেনাবাহিনীর যে পতাকা সেটা দিয়ে তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। এরপর ইয়ান ক্যাম্পে ফিরে আসে। তাকে দেখে সবাই অনেক খুশি হয়, তবে সে সরে গেলে দেখা যায় সবাই শিয়ানকে বয়ে নিয়ে আসছে। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। শিয়ানকে একেবারে ঝাওয়ের সামনে এনে রাখা হয়। ঝাও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে এক চিৎকার দিয়ে বসে পড়ে। সাথে সাথে সবাই বসে পড়ে। ঝাও তাকে ধরে চিৎকার করে কাঁদছিল, আর তার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো তার মনে পড়ছিল। সে অনেক কান্না করছিল। ইয়ান যেহেতু অসুস্থ ছিল, তাই সেও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর শিয়ানকে বিছানায় শুয়ে রাখা হয়েছিল। একটু পরে ঝাও সেখানে আসে, কারণ ইয়ান এখন কিছুটা সুস্থ। ঝাও তার পাশে বসে তার গায়ে চাদর দিতে চাইলে বুঝতে পারে তার জামার ভেতরে কিছু আছে। বের করে দেখতে পায় সেখানে 3টা চিঠি রয়েছে, যার মধ্যে প্রথম চিঠি ছিল ঝাওয়ের জন্য। ঝাও চিঠি খুললে সেখানে লেখা ছিল, ঝাও, যদি তুমি এই চিঠিটা পড়ে থাকো তার মানে অবশ্যই আমার কিছু হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য আসিনি, নিজের জন্য এসেছি। ডাক্তার আমাকে বলেছে আমি সর্বোচ্চ 3 বছর বাঁচব। বিছানায় পড়ে মরার চেয়ে এভাবে যুদ্ধে মারা যাওয়াকে আমি বেশি সম্মানের মনে করি। আমার বাবা সবসময় বলতো তুমি কোনো কাজের না। সে সবসময় আমাকে বকতো, কারণ আমি যুদ্ধে যেতে পারবো না। আজ আমি যুদ্ধের ময়দানে এসে বুঝতে পারছি এটা সত্যি অনেক আনন্দের আর সম্মানের। এখন আমি বাবাকে গিয়ে বলবো আমি আমার বংশের সম্মান রেখেছি। তুমি কি কান্না করছো? কেঁদো না, তোমার তো আমার জন্য খুশি হওয়া উচিত। আমি সম্মানের সাথে আছি, তবে এখন আমার মায়ের দেখাশোনার জন্য কেউ রইল না।
তুমি মাঝে মাঝে তাকে দেখে এসো। আমার বোনকেও দেখো, সে তোমাকে অনেক পছন্দ করে। আর চিনলান, ওর বিয়ে হলে আমার পক্ষ থেকে একটা উপহার দিয়ে দিও। এরপর আমার বিড়ালটাকেও আমার পক্ষ থেকে আদর করে দিও আর একটু প্রশংসা করো। সব শেষে ইয়ান, ও আমাকে লুকিয়ে তোমার মন জয় করেছে, এজন্য আমি ওকে কখনোই ক্ষমা করব না। লোকে বলে খারাপ মানুষ নাকি বেশি দিন বাঁচে। ও যে একটা মানুষ, মনের ভেতর ষড়যন্ত্রের কোনো শেষ নেই। ও নিশ্চয়ই তোমার সঙ্গে বয়স্ক হতে পারবে। তবে আমি যদি যুদ্ধে মারা যাই, তাহলে আমি জানি সারা জীবন তুমি আমাকে মনে রাখবে। এখানেই তো আমি ওকে হারিয়ে দিয়েছি, ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই কথাটা কিন্তু ওকে বলো। আরেকটা কথা, আমি মারা গেলেও আমাদের পরিবারের নাম নিয়েই সেনাবাহিনী লিড করতে বলো, তাহলে সব কমান্ডাররা যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে। যাও, তোমার সঙ্গে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তুমি ভালো থেকো। এগুলো পরে ঝাও কান্নায় ভেঙে পড়ে। এরপর সে ওই পতাকাটা দিয়ে তাকে ঢেকে দেয়। এদিকে ইয়ান এখনো মন খারাপ করে বসেছিল। তাদের কাছে যদি আর কিছু সৈন্য থাকতো, তাহলে আজ শিয়ানের এই অবস্থা হতো না। ইয়ান বলতে থাকে, এখন মহারাজ সৈন্য পাঠাতে পারবে না। যে কোনো মূল্যে আমার মাস্টার সৈন্যদের পাঠানো আটকে দেবে, কারণ সে জানে তার সকল সিক্রেট এখন আমার কাছে আছে। একমাত্র আমি যদি মারা যাই, তাহলেই এখানে সৈন্যরা আসবে। এরপর দেখা যায় ইয়ানের বাড়ির লোকেরা সিটি গেটে দাঁড়িয়েছিল, কারণ আজ ইয়ান ফিরে আসবে। তবে দেখা যায় গাড়ির সাথে একটা কফিনও এসেছে, যেটা দেখে ইয়ানের মায়ের মাথা ঘুরে যায়। ঝাও তাড়াতাড়ি নিচে নেমে আসে। ইয়ানের মা অনেক কান্নাকাটি করছিল। যেহেতু তারা রাস্তায় ছিল, তাই ঝাও তাদেরকে সত্যিটা বলতে পারে না। এর মধ্যেই ফুহাই আরও অনেক লোকজন সহ সেখানে আসে। সে বলতে থাকে, আমি আমার ছাত্রের বডি নিয়ে যেতে এসেছি। তবে ঝাও তাকে বাধা দেয়। সে বলে, আমি বেঁচে থাকতে আপনি তাকে নিতে পারবেন না। মাস্টার বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ঝাও গলায় চাকু ধরে বলে, আপনি তাহলে চেষ্টা করে দেখুন, দেখি এই ঘটনার পর রাজ্য আপনাকে ছেড়ে দেয় কিনা। মাস্টার তখন সরে যায়। ঝাও এরপর তাদের সামনে দিয়েই চলে যায়। এদিকে রাতের বেলা ইয়ান শুয়েছিল। তার সেবক বলে, আমার বিশ্বাস ম্যাডাম কাজটা করতে পারবে। ইয়ান বলে, আমি জানিও পারবে। এরপর সে নিজের পকেট থেকে একটা মিষ্টি বের করে খেয়ে নেয় আর মনে করে ওই সময় ঝাও বলছিল, তুমি এত চিন্তা করছো কেন? সে বলে, আমি আসলে তোমাকে এত রিস্কের মধ্যে ফেলতে চাই না। ঝাও বলে, কিসের রিস্ক? আমি তো বাড়িতেই ফিরে যাচ্ছি। পরে সে তাকে ওই মিষ্টিগুলো দিয়ে বলে, এগুলো তোমার জন্য রেখে গেলাম, আমার কথা মনে পড়লে খেয়ে নিও। তোমার কি আমাকে দেওয়ার মতো কিছু নেই? ইয়ান বলে, বাড়িতে আমার স্টাডি রুমে দেয়ালের পেন্টিংয়ের পেছনে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো তুমি যত্ন করে রেখো। বর্তমানে ইয়ান এগুলো মনে করছিল। এরপর বাড়িতে এসে ঝাও তার শাশুড়িকে বলে যে ইয়ান আসলে বেঁচে আছে। তার শাশুড়ি এতে অনেক খুশি হয়। এরপর ঝাও শিয়ানের বোনের সঙ্গে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সে বলে, এখন এই রাজ্যের লোকেরা জানে ইয়ে পরিবারের মার্কিউস তাদের সঙ্গে যুদ্ধ করছে, তাই এই সত্যিটা এখনো কেউ জানে না। এরপর দেখা যায় চিংলান শিয়ানের বিড়ালটা নিয়ে বসেছিল। একটু পরে শিয়ানের বোন সেখানে আসে। সে শিয়ানকে দেখে কান্না করছিল। তখন ঝাও শিয়ানের লেখা চিঠি নিয়ে আসে, যেটা সে তার বোনের জন্যই লিখেছে। যেখানে শিয়ান লিখেছে, আপু, এখানে আসার পর মনে পড়ল যুদ্ধে আসার আগে আমি মা আর তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসিনি, তাই তাড়াতাড়ি চিঠি লিখতে বসে গেছি। এটাকেই আমার বিদায় মনে করো। তুমি জানো না, যুদ্ধ সত্যিই অনেক আনন্দের। আমাদের ইয়ে পরিবারের নাম শুনেই অনেক কমান্ডাররা চলে এসেছে। বাবার এত বছরের পরিশ্রম বিফলে যায়নি। আর তুমি একদমই কেঁদো না। আমি এখানে আসার আগেই ডাক্তার বলেছিল আমি আর সর্বোচ্চ 3 বছর বাঁচব। বিছানায় পড়ে থাকার চেয়ে যুদ্ধে মারা যাওয়া অনেক সম্মানের। তুমি ঝাওকে দোষ দিও না, আমি ওর জন্য আসিনি। আমি এসেছিলাম দেখতে যুদ্ধের ময়দান কেমন হয়, ক্যাম্প দেখতে কেমন হয়। আপু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই জায়গা যে কত সুন্দর। এখানে আসার পর আমি বুঝতে পেরেছি এটাই আমার আসল জায়গা। বাবা আমার এই কথাগুলো শুনলে হয়তো অনেক খুশি হতো, তাই না? তবে আমি কখনোই তার সামনে এগুলো বলতাম না, কারণ সে সবসময় শুধু তার মেয়েকেই ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না। এখন পরকালে গিয়ে বলবো, সারা জীবন তো যুদ্ধ নিয়ে বড়াই করে এসেছো, আমিও যুদ্ধ করেছি। আরেকটা কথা বলবো, এই ক্যাম্পে আমি প্রধান কমান্ডার আর ইয়ান ডেপুটি কমান্ডার, তার থেকে আমি উপরে, ভেবেই আমার আনন্দ হচ্ছে। বর্তমানে তার বোন অনেক কান্না করছিল। এরপর শিয়ানের মা আর বোন রাজপ্রাসাদে আসে। শিয়ানের মাকেও বিয়ের দিন একটা বড় টাইটেল দেওয়া হয়েছিল, তাই সে বিয়ের পোশাক পরেই এসেছে। এখানে শিয়ানের মা বলছিল, আমার ছেলে যুদ্ধের ময়দানে আছে, সেখানে তাদের আরও অনেক সৈনিক প্রয়োজন, মহারাজকে আমার কথা শুনতেই হবে। এরপর মহারাজ তাদেরকে ডেকে পাঠায়। শিয়ানের মা বলে, আমার ছেলে বর্ডার থেকে একটা চিঠি পাঠিয়েছে। মহারাজ দেখতে পায় চিঠিতে শিয়ান লিখেছে, মহারাজ, এখানকার যুদ্ধের অবস্থা খুবই খারাপ। আমি আর ইয়ান অনেক কষ্টে সামলে রেখেছি। মরে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই, তবে মহারাজ, এখানে আরও লোক পাঠাতে হবে। মহারাজ কান্না করতে শুরু করে।
সেখানে একদিন শিয়ানকে দেয়া সেই টোকেনটাও ছিল। মহারাজ সেখানে লোক পাঠাতে রাজি হলে ফুহাই তাকে না করে। তখন মহারাজ রেগে যায়। সে বলে, বারবার আপনার বাধা দেওয়াতেই আজ এই অবস্থা হয়েছে। অনেক মন্ত্রীরা মহারাজের পক্ষে আসে। ফুহাই বলে, কিন্তু আমাদেরকে আরও ভাবতে হবে। শিয়ানের বোন বলে, আপনি আসলে কি চাইছেন? আপনি শুধুমাত্র সময় নষ্ট করছেন। ফুহাই তাকে বেয়াদব বললে মহারাজ টোকেনটা ছুঁড়ে দিয়ে বলে, আসল বেয়াদব তো আপনি। সবাই তখন মহারাজকে শান্ত হতে বলে। অন্যদিকে দেখা যায় ইয়ানকে বেই রাজ্যের লোকেরা বন্দি করে ফেলেছে। তবে এটা ছিল আসলে ঝাওয়ের স্বপ্ন। ঝাও এরপর ইয়ানের স্টাডি রুমে সেই জায়গাটায় যায় যেখানে ইয়ান কিছু জিনিস রেখেছিল। ঝাও দেখতে পায় এখানে ওই মুখোশটা ছিল যেটা পরে ইয়ান একদিন তাকে বাঁচিয়েছিল। ঝাওয়ের দিয়ে একটা চশমা ছিল আর ইয়ানের আঁকা একটা পেন্টিং ছিল। পেন্টিংয়ের পাশে লেখা ছিল, ছবিতে যে মেয়েটা সে আমার স্ত্রী, আমি তাকে খুব ভালোবাসি। এই ছবিটা লুকিয়ে রাখতে হবে। আমি তাকে জানতে দিতে চাই না যে আমি তার প্রতি অবসেসড। এতে হয়তো সে ভয় পেয়ে যাবে। ঝাও তখন কান্না করছিল। ওই সময় চিঙ্কু সেখানে আসে। সে বলে, মহারাজ সৈন্যদের পাঠিয়েছে, তবে মাস্টার মানে প্রধানমন্ত্রী তার নিজস্ব লোক দিয়ে একটা শহরে তাদেরকে আটকে রেখেছে। এরপর ঝাও একটা তলোয়ার নিয়ে ফুহাইয়ের বাড়িতে আসে। হাঁটু গেড়ে বসে বলে, এটা একটা বিষ। আপনি যদি সৈন্যদের বর্ডারে যেতে দেন তাহলে আমি এই বিষ খেয়ে নেব। অন্যদিকে দেখা যায় যুদ্ধের অবস্থা খুবই খারাপ ছিল। ফুহাই বলে, তোমার কথা আমি কেন শুনবো? সে বলে, আপনি ইয়ানকে কষ্টে দেখতে চান, তাই তো? আমি বেঁচে না থাকলে সে ভালো থাকবে না। তবে ভালো না থাকলেও আমি চাই সে বেঁচে থাকুক। ফুহাই বলে, তাহলে তুমি খেয়ে নাও। অন্যদিকে শিয়ান মুখোশ পরে ফাইট করছিল, যাতে সবাই মনে করে ফাইট করছে আসলে শিয়ান। ফাইটে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এমনকি তার সেবকটাও মারা যায়। তখনই সে শুনতে পায় সামনে থেকে তাদের অনেক সেনাবাহিনী আসছে। এরপর সে তার সেবককে নিয়ে বসেছিল। সে মুখোশ খুলে বলতে থাকে, শিয়ান, বেই রাজ্যের লোকেরা জানবে তারা তোমার কাছেই হেরেছে। এদিকে ফুহাই তার স্ত্রীকে চলে যেতে বলছিল, তবে তার স্ত্রী বলে, আমি যাব না। আমি যদি এখনও চুয়ুন সেক্টের সঙ্গে যোগাযোগ না রাখতাম তাহলে তারা আপনাকে ব্যবহার করে রাজ্যের ক্ষতি করতে পারতো না। এখন সবাই আপনাকে দোষারোপ করবে। ফুহাই বলে, তুমি নিজেকে দোষ দিও না, এতে তোমার দোষ নেই, বরং আমি অতিরিক্ত করে ফেলেছিলাম। আমি মনে করেছিলাম আমি সবাইকে কন্ট্রোল করে রাখতে পারবো। তার স্ত্রী তাকে ধরে বলতে থাকে, আমাদের বিয়ে হয়েছে 20 বছর হয়েছে, আমাদের সন্তান হয়নি। আপনি কখনোই আমাকে দোষ দেননি, এমনকি কোনো কঙ্কিউবাইনও রাখেননি। এখন আমি কিভাবে আপনাকে ছেড়ে চলে যাই? তবে একটু পরেই সে অজ্ঞান হয়ে যায়। দাসীরা তাকে নিয়ে যায়। ফুহাই তার সেবককে বলে, তুমি ভাবছো আমি সৈন্য পাঠিয়েছি শুধুমাত্র ঝাওয়ের কথায়? না, আমি করেছি রাজ্যের জন্য। আমি সারা জীবন রাজ্যের নতুন পলিসি নিয়ে কাজ করেছি। যদি রাজ্যই না থাকে তাহলে কিসের পলিসি? সেবক বলে, এখন আমরা ঝাও ম্যাডামের কি করব? ফুহাই বলে, ও থাকুক, থাকলে ইয়ান আমার সঙ্গে দেখা করতে আসবে। এরপরে ঝাও এসে বলে, আপনি আমাকে মারলেন না কেন? সে বলে, একটা মেয়ের জীবন দিয়ে আমি কি করব? তবে আমার হিসেব মতে ইয়ান আজই এখানে আসবে। ঝাও বলে, আপনি জানেন যে ও বেঁচে আছে? ফুহাই বলে, ও আমার ছাত্র, ওর প্ল্যান আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। সেবক ঝাওকে আবার ভেতরে যেতে বলে। একটু পরেই ইয়ান এসে বলে, আমার স্ত্রী কোথায়? ফুহাই একটা বই দেখিয়ে বলে, এটা আমার রাজ্যের জন্য লেখা 10 বছরে বিভিন্ন পলিসি। রাজ্যে নতুন নতুন অনেক মন্ত্রী আসবে, তবে আমার মতো কি তুমি কাউকে পাবে? ইয়ান বলে, আপনি এখনও এসব বলছেন? আপনার কারণে রাজ্যের কত ক্ষতি হয়েছে, কত কত সাধারণ মানুষের জীবন গেছে। ফুহাই বলে, কোনো কিছুর ত্যাগ না করলে কোনো কিছু পাওয়া যায় না। তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না? বাদ দাও, আজ তুমি আমি এখানে শেষ হয়ে যাব, সাথে এই পলিসিও শেষ হয়ে যাবে। ইয়ান বলে, সমস্যা কখনোই পলিসিতে ছিল না, সমস্যা হলেন আপনি নিজে। তখন ফুহাইয়ের সেবক সেখানে আগুন লাগিয়ে দেয়। তখনই ফুহাইয়ের স্ত্রী ঝাওকে নিয়ে আসে। সে ইয়ানকে বলে, ওনাকে ছেড়ে দাও। ফুহাই বলতে থাকে, তুমি আবার ফিরে আসলে কেন? তার স্ত্রী বলে, ইয়ান, চুয়ুন সেক্টের সঙ্গে সম্পর্ক ছিল আমার, সব দোষ আমার, ওনাকে ছেড়ে দাও। তখন ইয়ান ঝাওকে চোখে ইশারা দেয়। ঝাও তার হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে চাইলে ইয়ান নিজের তলোয়ারটা ওই মহিলার দিকে ছুঁড়ে মারে। ইয়ান দৌড়ে গিয়ে ঝাওকে জড়িয়ে ধরে। অন্যদিকে ফুহাইও দৌড়ে আসে। সে অনেক কান্না করছিল। ইয়ান বইটাকে দেখে বলতে থাকে, মাস্টার, আপনার মতো ভুল আমি করব না, আপনার স্বপ্নের রাজ্য আমি বাস্তবায়ন করব। সে বইটা ঝাওয়ের হাতে দিয়ে ঝাওকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। পুরো বাড়ি পুড়ে যায়। ইয়ান ঝাওকে নিয়ে বাইরে চলে আসে। তারা হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান আমাদেরকে বলতে থাকে, আমি সারা জীবন রাজনীতি করে এসেছি, তবে সবসময় আমি মানুষের আড়ালে থেকেছি। আমার আসল চেহারা কখনোই কেউ দেখতে পায়নি। কিন্তু ওই দিন একটি মেয়ে আমাকে দেখে ফেলে, যে ছিল আসলে ঝাও। এরপর একদিন ইয়ান ঝাও রেস্টুরেন্টে আসে। সেখানে সে ঝাওকে দেখতে পায়। সে মনে মনে বলছিল, সবাই বলে মেয়েটা খুবই অভদ্র, তবে আমি জানি বাবা মা ছাড়া বড় হওয়া প্রত্যেক মানুষের জন্যই কঠিন, তাদেরকে শক্ত হতেই হয়।
ঝাও ইয়ানকে ভালো রেস্টুরেন্টের রুমে নিয়ে যেতে চায়, তবে তখনই একটা মেয়ে ইয়ানের ওপর অ্যাটাক করে। ঝাও তখন তাকে শিয়ানের দেয়া চাকুটা দেয়। ইয়ান তার সঙ্গে আগের মতোই ফাইট করে। ঝাও তাকে দেখে তখন কিছুটা ভয় পাচ্ছিল। এরপর আবার ওই ফেস্টিভ্যালের দিন দেখানো হয়। এখানে ফ্যাংমিনের স্ত্রী আর মেয়ের সঙ্গে ঝাওয়ের দেখা হয়। তখন একজন লোক একটা বড় ল্যাম্প দেখায় আর বলে এখানে একটা কম্পিটিশন হবে, যে জিতবে তাকে এই ল্যাম্পটা দেওয়া হবে। ওই ছোট্ট মেয়েটি বলে যে সে এই ল্যাম্পটা চায়, তাই ঝাও এই কম্পিটিশনে যায়। তাকে দেখে ইয়ানও যায়। প্রথমে কম্পিটিশন ভালোই হচ্ছিল, পরে ঝাও তার পাশের লোকেদেরকে ধীরে ধীরে বলে, আপনি যদি হেরে যান আমার দাসী আপনাকে 500 টাকা দেবে। যেটা দেখে সবাই ইচ্ছে করে হেরে চলে যাচ্ছিল, একমাত্র ইয়ান ছিল। ঝাও তাকেও সেই লোভ দেখায়, তবে ইয়ান তার কথা শোনে না। একটু পরে ইয়ান বুঝতে পারে আসলে ঝাও ল্যাম্পটা নিতে চাইছে ফ্যাংমিনের মেয়ের জন্য, তাই সেও হার মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। ঝাও ওই ল্যাম্পটা ছোট মেয়েটিকে দিয়ে দেয়। এরপর ঝাও আয়রন ফায়ারওয়ার্কস দেখে ভীষণ খুশি হয়ে যায়। তাকে খুশিতে হাসতে দেখে ইয়ানের চোখ ভরে আসে। এরপর ওই সিন দেখানো হয় যখন ঝাও বাঁশি বাজিয়ে তাকে ডাকছিল। ব্যাকগ্রাউন্ডে ইয়ান বলছিল, আমি কোনোদিন কল্পনাও করিনি ও আমাকে বাঁচানোর জন্য বর্ডারে চলে আসবে। ওই দিন ওকে কান্না করতে দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার কারণেই ওর কষ্ট হচ্ছে, রাগে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আবার ও আমার জন্য এসেছে, খুশিতেও আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এরপরে আর কি বলবো, আমার স্বপ্ন পূরণ হয়েছে, ভালোবাসার মানুষের সঙ্গেই আমার দিন কাটছে। আর ইয়ানের এই কথার মাধ্যমেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে। রেটিং দিতে হলে আমি 10-এর 7 দেব। তোমরা কত দেবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কার ক্যারেক্টার তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিয়ে দিও। আমার সব থেকে বেশি ভালো লেগেছে শিয়ানকে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। এরপর কোন ড্রামাটা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।